আসসালামু আলাইকুম। আজকের ক্লাসে হচ্ছে আমি ইউনিট 10টা পড়াবো। সো ওদের ইংলিশ ফার্স্ট পেপারের ভেতর মানে ইংলিশ ফর টুডে বইয়ের ভেতরে লাস্টের কয়েকটা অধ্যায় বেশি ইম্পর্টেন্ট আর কি। প্রথম অধ্যায় মানে ফুল বইটাই ইম্পর্টেন্ট, মানে ফুল বইটা আসলে ইম্পর্টেন্ট, কিন্তু আহ, প্রথম কয়েকটা ইউনিটে আসলে তেমন কিছু নেই আর কি। কয়েকটা জাস্ট কবিতা টবিতা আছে হয়তো বা কিছু ওয়ার্ড মিনিং আছে, বাট লাস্টের 2-3টা ইউনিট একটু বেশি ইম্পর্টেন্ট আর কি। মানে পড়ানোর অনেক কিছু আছে আর কি। আর আজকের ক্লাসে হচ্ছে আমি এটাও ক্লিয়ার করে দিব, কারণ হচ্ছে আমি তো বারবার বলি যে ইংলিশ ফর টুডে বা ইংলিশ ফার্স্ট পেপার বা মেইন বইগুলো পড়াতে, বাট ইংরেজির ক্ষেত্রে আসলে আপনারা অনেক সময় অনেক কিছু নিয়ে কনফিউজড থাকেন যে আসলে কিভাবে পড়াবেন আর কি। ধরেন হচ্ছে ইউনিট 10টা আপনারা কোথা থেকে শুরু করবেন, কি কি পড়াবেন, কোয়েশ্চেন প্যাটার্ন কি ধরনের আসতে পারে, এটা নিয়ে কনফিউজড থাকেন আর কি। তো এই বিষয়টাও ক্লিয়ার করে দিব যে একটা অধ্যায় বা মেইন বইগুলো পড়ানোর সময় আপনারা হচ্ছে বা ইউনিটগুলো পড়ানোর সময় কিভাবে শুরু করবেন, কিভাবে পড়াবেন, কি কি পড়াবেন, কোশ্চেন প্যাটার্ন কি কি আসতে পারে, এই জিনিসগুলো ক্লিয়ার করে দিব রেসিডেন্সিয়াল এবং সেন্ট জোসেফ। প্লাস হচ্ছে আমি এই অধ্যায়টা যেহেতু পড়াবো, এই অধ্যায়ে প্রিভিয়াস ইয়ারে রেসিডেন্সিয়ালে বা সেন্ট জোসেফে যেই যে কোশ্চেনগুলো আসছিল, ওই কোশ্চেনগুলো আমি আপনাদেরকে বলে দিব যে এই কোশ্চেনটা রেসিডেন্সিয়ালে বা এই কোশ্চেনটা সেন্ট জোসেফে বা এই প্যাটার্নটা রেসিডেন্সিয়ালের জন্য ইম্পর্টেন্ট বা এই প্যাটার্নটা সেন্ট জোসেফের জন্য ইম্পর্টেন্ট, তাহলে আপনাদের জন্য বুঝতে সুবিধা হবে। আচ্ছা, প্রথমে হচ্ছে একটা ইউনিট পড়ানোর আগে আমরা হচ্ছে স্ক্যানিং করব। স্ক্যানিং স্ক্যানিং মিনস হচ্ছে বাচ্চাকে বলবেন যে ইউনিট 10 এই অধ্যায়ের ভিতরে যেই যে ওয়ার্ডগুলো বাচ্চা জানে না বা যেই যে ওয়ার্ডের অর্থ বাচ্চা জানে না, ওই ওই ওয়ার্ডগুলোর নিচে আন্ডারলাইন করতে হবে। তো ধরেন হচ্ছে বাচ্চাকে এই পৃষ্ঠা দেওয়া হলো, সো ও ব্রাঞ্চ অর্থ জানে না, ঠিক আছে, ও হচ্ছে ব্রাঞ্চ অর্থ জানে না। তারপরে ধরেন হচ্ছে সাডেনলি অর্থ জানে না, সাপোজ ধরেন সাডেনলি অর্থ জানে না। তারপরে হচ্ছে কুইকলি অর্থ জানে না। সো আপনাদের কাজ থাকবে প্রথমে স্ক্যানিং করা। স্ক্যানিং করা মানে হচ্ছে এই ইউনিটের ভিতরে যতগুলো ওয়ার্ড বাচ্চার অপরিচিত, ওই ওয়ার্ডগুলো প্রথমে বের করা, ঠিক আছে। তো ওয়ার্ডগুলো বের করে ওয়ার্ডগুলো আগে মুখস্থ করেন বা ওই ওয়ার্ডগুলো হচ্ছে ওকে পড়ায় ফেলবেন ওয়ার্ডগুলোর অর্থ। তার মানে কি, এটা করলে কি হবে, তখন হবে কি বাচ্চার এই ইউনিটের ভিতরে যত আননোন ওয়ার্ড আছে সবকিছু যদি জানা হয়ে থাকে, মানে এই ইউনিটের প্রত্যেকটা ওয়ার্ড মিনিং বা প্রত্যেকটা ওয়ার্ড সম্পর্কে একটা ধারণা আছে, তখন আপনি ইউনিটটা যেভাবে চান সেভাবে যা কিছু চান তখন পড়াতে পারবেন। আচ্ছা, আমি যদি প্রথম থেকে বলি, আচ্ছা আজান দিচ্ছে, আমি একটু পরে শুরু করতেছি। আহ, ঠিক আছে, এখন হচ্ছে আরেকটা বিষয় একটু ক্লিয়ার করে দে। আমার হচ্ছে মানে কথা বলতে একটু অসুবিধা হচ্ছে আর কি, সো কাইন্ডলি বিষয়টা কনসিডার করবেন। মানে আমি একটু সিক আছি আর কি, আজকে ডক্টর দেখায় মাত্র আসছি, সো একটু টায়ার্ডও। যাই হোক, সো আমি হচ্ছে প্রথম থেকে আর কি যাচ্ছি আর কি, প্রথম থেকে শুরু করে দিই আর কি। সো এখানে হচ্ছে আমি আগে ওয়ার্ডগুলো হচ্ছে বাচ্চাদের বের করে দিই যাতে সুবিধা হয়। তো এখান থেকে সামার, এই ওয়ার্ডটা হচ্ছে মানে গ্রীষ্মকাল, এটা তো বাচ্চারা জানে। এই ওয়ার্ডটা হচ্ছে রেসিডেন্সিয়াল আসছিল 2025 না হলে 24 সালে, আমার এক্স্যাক্টলি মনে নাই। জাম্বেল লেটার আকারে আসছিল অথবা গ্যাপ ফিলিং আকারে আসছিল, আমি ভুলে গেছি। মেবি গ্যাপ ফিলিং আকারে আসছিল, এভাবে দেওয়া ছিল, এভাবে দেওয়া ছিল, ঠিক আছে। সো বাচ্চারা হচ্ছে এরকম কোশ্চেন আসলে এখানে কি কি বসাবে, এম বসে, তারপর হচ্ছে ইয়ার দিয়ে, তারপর হচ্ছে তারা করবে আর কি। এখন এই ধরনের কোশ্চেন বা হচ্ছে এটা যদি জাম্বল লেটার আকারে আসতো, ধর হচ্ছে আর ই এম এস ইউ এম, এরকম জাম্বল লেটার বা হচ্ছে এটা হচ্ছে ওয়ার্ড রিলেটেড, এই দুইটা মানে দুই টাইপেরই কোশ্চেন আসে ওয়ার্ড থেকে আর কি। তো এই ধরনের কোশ্চেন আসলে বাচ্চারা ভুল করে। আর ভুল করার কারণ হচ্ছে এটা বাচ্চারা না, এটা হচ্ছে আমাদেরও ভুল, আমি বারবার বলি। ধরেন এই কোশ্চেনটা যদি হঠাৎ করে অনেক মানে অনেক বড় ক্লাসের কাউকে দেওয়া হয়, যেটা দিয়ে একটা ওয়ার্ড তৈরি করো, সো ওরও তো অনেক টাইম লাগবে, যেটা কি হতে পারে, এটা কি হতে পারে, অনেক চিন্তা করে তারপর বের করা লাগবে। কিন্তু আমাদের তো অনেক পরীক্ষা হলে টাইম কম, সো বাচ্চারা কি করবে। এখন কথা হচ্ছে বাচ্চাদের জন্য বিষয়টা আরো ইজি, কারণ কি ওদের বইতে হচ্ছে ওয়ার্ড সংখ্যা লিমিটেড, আর এই বই থেকেই কোশ্চেনগুলো করা হবে। সো ওদেরকে যখন এটা দিয়ে প্র্যাকটিস করানো হবে কয়েকবার, তখন ওরা দেখলেই বুঝতে পারবে যে এটা সামার। সো ওদেরকে প্র্যাকটিস করাতে করাতে ওদের জন্য বিষয়টা ইজি হয়ে যায়, ঠিক আছে। আমাদের থেকে ওরা অনেক দ্রুত অ্যান্সার করতে পারে, এই জন্য ক্লাসে দেখা গেছে যে জাম্বেল লেটারের কোশ্চেনগুলো আমার থেকে ওরা দ্রুত অ্যান্সার করতে পারে, অনেক সময় দেখা যায়। এবং আরেকটা বিষয় হচ্ছে এটা কমন না পড়লে, বাচ্চার যদি কমন না পড়লে বাচ্চার জীবনে অ্যান্সার করতে পারবে না, এটা শিওর থাকে না আর কি। মানে জীবনে এভাবে তো বলা ঠিক না, মানে কমন না পড়লে আসলে পরীক্ষার হলে অ্যান্সার করা মানে এটা পসিবল না আর কি। এই ওয়ার্ড সম্পর্কে মানে সামার সম্পর্কে যদি বাচ্চার ধারণা না থাকে আর কি, বা এই ধরনের এটা যদি প্র্যাকটিস না করে, তো এটা দিয়ে অ্যান্সার করা ওর জন্য অনেকটা মানে
টাফ হবে আর কি। শুধু বাচ্চা না, মানে আমি তো বললাম আপনি নিজে ট্রাই করে দেখেন যে এরকম একটা জাম্বল লেটার দিয়ে ওয়ার্ড তৈরি করতে গিয়ে আপনার অনেক টাইম লাগতেছে, তো ওরা তো আরো ছোট মানুষ। তো এটার জন্য কি করতে হবে, বইয়ের প্রত্যেকটা ওয়ার্ড ওদের প্র্যাকটিস করাতে হবে। যেমন একটা ইউনিট ধরলেন, এখানে হচ্ছে যেমন সামার, ব্রাঞ্চ, তারপরে হচ্ছে সিটিং, তারপরে হচ্ছে নিয়ার বাই, সাডেনলি, তারপরে হচ্ছে কুইকলি, যেমন হচ্ছে এই যে ওয়াটার, এখানে হচ্ছে 4-5টা ওয়ার্ড আছে। আসলে তো এগুলো থেকে আসবে, এটা তো আপনারা দেখলে বুঝতে পারবেন না আগে। তো এই ওয়ার্ডগুলো হচ্ছে জাম্বল লেটার আকারে ওদের প্র্যাকটিস করাবেন, গ্যাপ ফিলিং আকারে প্র্যাকটিস করাবেন, দ্যাটস ইট, এভাবে হচ্ছে প্র্যাকটিস করাবেন। আচ্ছা যাই হোক, জাম্বল লেটারের বিষয়টা আই গেস ক্লিয়ার হয়েছে। এখন হচ্ছে আমি ওয়ার্ডের অর্থগুলো বলে দেই। সামার মানে হচ্ছে গ্রীষ্মকাল, তারপরে হচ্ছে এখানে হচ্ছে ওয়ার্ডগুলো, ফ্লাইস মানে হচ্ছে কি উড়ে যাওয়া, তারপরে হচ্ছে সাডেনলি মানে কি, এই সাডেনলি ওয়ার্ডটা হচ্ছে আসছিল, এটাতে মেক সেন্টেন্স আসছিল রেসিডেন্সিয়ালে, সেন্ট জোসেফও মেবি আসছিল, আমার মনে নাই এক্স্যাক্টলি, কিন্তু রেসিডেন্সিয়াল আসছিল, এটা 100% শিওর। সাডেনলি, সাডেনলি মানে হচ্ছে হঠাৎ, হঠাৎ করে আর কি। নিয়ার বাই, নিয়ার বাই হচ্ছে কাছে, তারপরে হচ্ছে কুইকলি মানে, কুইকলি মানে হচ্ছে কি দ্রুত, কুইকলি মানে দ্রুত। নেয়ার, আচ্ছা আরেক ধরনের কোশ্চেন আসতে পারে, যেমন নিয়ার বাই মানে হচ্ছে কাছে, তো এটা দিয়ে হচ্ছে একটা, এটা বলতে পারে যে এটার মিনিং কি, হোয়াট ইজ দ্য মিনিং অফ নিয়ার বাই, তো এটার ইংরেজি মিনিং হচ্ছে নেয়ার দিলেও হয়ে যাবে, ঠিক আছে। তারপর হচ্ছে যেমন কুইকলি, কুইকলির যদি মিনিং চাই বা সিনোনিম চাই, যে হোয়াট ইজ দ্য মিনিং অফ কুইকলি বা হোয়াট ইজ দ্য সিনোনিম অফ কুইকলি, সেটা যে সিনোনিম গুলো হয় যেমন হারিলি বা হচ্ছে রাশলি, এই ধরনের ওয়ার্ডগুলো দিলে হয়ে যাবে আর কি। যদি আমি হচ্ছে এই পরীক্ষায় যা আছে সবকিছু মেইন বই থেকেই দিব বা মেইন বই রিলেটেড দিব, আমি আগে ক্লিয়ার করলাম। তো আপনারা মেইন বইগুলো পড়াবেন। মেইন বইয়ের বাইরে অনেক টপিক আছে যেটা অ্যাডমিশন টেস্টের জন্য ওদের ইম্পর্টেন্ট, স্পেশালি গ্রামার টপিকগুলো, যেমন আমি উল্লেখ করে দিচ্ছি, যেমন হচ্ছে টেন্স, পার্টস অফ স্পিচ, তারপরে হচ্ছে নাম্বার চেঞ্জ, জেন্ডার চেঞ্জ, মানে এই ধরনের টপিকগুলো। সো ওদেরকে হচ্ছে আমি আসলে এক্স্যাক্টলি বলতেছি না কি কি আসবে, কারণ এর আগে আমি বলে দিলাম, বাট যাই আসুক বই থেকে আসবে, কারণ আমাদের এই পরীক্ষাটা নেওয়ার পারপোসই হচ্ছে আসলে বইটা কমপ্লিট করানো, মানে বইটা ভালোভাবে কমপ্লিট। কারণ আপনারা দেখতেছেন যে এই একটা পৃষ্ঠা থেকে হচ্ছে এই যে সামার আসছিল, সাডেনলি ওয়ার্ডটা আসছিল, কুইকলি ওয়ার্ডটা একবার আসছিল কোনো একটা ভর্তি পরীক্ষায়, এই একটা পৃষ্ঠা থেকে 3টা ওয়ার্ড আসছিল, বুঝতে পারছেন। সো মেইন বইটা ভালোভাবে পড়াবেন, তাহলে আমার মনে হয় যে অনেকাংশে আগে যাবে। তারপরে হচ্ছে আহ এই পৃষ্ঠাতে হচ্ছে কোন কোন, অ্যারাউন্ড মানে হচ্ছে চারদিকে, তারপর হচ্ছে ইজ, এই ইজ দেওয়া হচ্ছে গত বছর, হ্যাঁ 25 সালে, 25 সালে না জানো 24 সালে, আমার মনে নাই, এটা দিয়ে মেক সেন্টেন্স আসছে, ঠিক আছে, ইজ দিয়ে মেক সেন্টেন্স আসছে। তারপর হচ্ছে এই পেবল মানে হচ্ছে কি নুড়ি পাথর বা পাথর, ছোট পাথর আর কি। এই হোয়াট ইজ দ্য মিনিং অফ পেবল যদি দেয়, তাহলে এটার অর্থ কি হইতে পারে, স্টোন বা লিটল স্টোনস বা হচ্ছে এরকম কিছু দিলে হয়ে যাবে আর কি। আচ্ছা মিনিং গুলো হচ্ছে যদি বাংলা, যদি শুধু মিনিং চায় বাচ্চাদের যে পরীক্ষা হলে কোনো একটা ভর্তি পরীক্ষায়, তাহলে বাংলা মিনিং দিলেও হবে, ইংরেজি মিনিং দিলেও হবে, কোনো সমস্যা নাই। বাট যদি ইংরেজি মিনিং চায় সেক্ষেত্রে হচ্ছে ইংলিশ মিনিং অথবা ওই ওয়ার্ডটার সিনোনিম দিলেও হয়ে যাবে, ঠিক আছে। যদি ইংলিশ মিনিং চায় তাহলে ওই ওয়ার্ডটার সিনোনিম, সিনোনিম মানে হচ্ছে সমার্থক শব্দ অথবা ওইটার অর্থ ইংলিশে মানে ইংরেজিতে দিলেও হয়ে যাবে, ঠিক আছে। আর যদি না চাই যে বাংলা বা ইংলিশ উল্লেখ না করে থাকে, তাহলে বাংলাতে বা ইংলিশে দিলেও হয়ে যাবে। বাট নর্মালি আমি দেখিনি যে হচ্ছে সরাসরি মিনিং আসছে, মেইনলি মিক্স সেন্টেন্সটা আসে আর কি, বা হচ্ছে ওয়ার্ড প্রবলেম বা জাম্বল লেটার এই ধরনের কোশ্চেন আসছে। আচ্ছা বিগ, বিগ মানে হচ্ছে ঠোঁট, বিগ মানে কি ঠোঁট। তারপরে হচ্ছে এই পিসটা হচ্ছে কোন, ব্রিম, ব্রিম মানে হচ্ছে এই যে কলসির যে গলা, হ্যাঁ এটাকে বলা হয় ব্রিম। তারপরে হচ্ছে মোটামুটি হচ্ছে এখানে হচ্ছে এই ওয়ার্ড গুলো হচ্ছে হ্যাপিলি মানে হচ্ছে আনন্দের সাথে, এটা তো বাচ্চারা জানে আই গেস। আর এখানে এর ভিতরে কি কি ওয়ার্ড, রিপিট মানে হচ্ছে পুনরায় বা হচ্ছে বারবার রিপিট করা, মানে বারবার করা আর কি। তারপর হচ্ছে ইন্ডিভিজুয়ালি, এই যে একটা ওয়ার্ড, এটা দিয়ে মেক সেন্টেন্স আসতে পারে, বা এটা দিয়ে যদি জাম্বল লেটার আসে, বা এটা দিয়ে মানে এটা দিয়ে অনেক ধরনের কোশ্চেন আসতে পারে, যেহেতু একটা বড় ওয়ার্ড, তো এই ধরনের ওয়ার্ড গুলো একটু ফোকাস রাখবেন আপনারা, ইন্ডিভিজুয়ালি। তারপরে হচ্ছে আন্ডারস্ট্যান্ড মানে হচ্ছে কি বুঝতে পারা। তারপরে হচ্ছে ডিফিকাল্ট, ডিফিকাল্ট মানে হচ্ছে কঠিন আর কি। সো এখানে হচ্ছে মোটামুটি কয়েকটা ওয়ার্ড হচ্ছে একটু খেয়াল করবেন। সো আপনারা হচ্ছে একদম ভিতর থেকে একদম যা যা আছে এরকম সবগুলো ওয়ার্ডের উপরে ফোকাস রাখতে হবে আর কি, ঠিক আছে। আচ্ছা এখন হচ্ছে আমি যেহেতু ওয়ার্ড গুলো বলে ফেললাম, এখন হচ্ছে আমি হচ্ছে লাইন বাই লাইন হচ্ছে পড়ানো শুরু করে দিই। তাহলে কি বলা হয়েছে, ইট ইজ এ হট সামার ডে, এটা একটা গ্রীষ্মের গরম দিন, এটা হচ্ছে গ্রীষ্মের গরম দিন। এখন এইভাবে কোশ্চেন আসতে পারে, যেমন ট্রান্সলেশন যদি আসে যে এটা একটা গ্রীষ্মের গরম দিন, তাহলে এটার ইংলিশ কি হবে, ইট ইজ এ হট সামার ডে। সো প্রত্যেকটা লাইন থেকে এভাবে ট্রান্সলেশন আসতে পারে, তাহলে আমাদের পড়ার সময় ভালোভাবে পড়তে হবে আর কি। তারপরে এ ক্রো
ইজ সিটিং অন এ ব্রাঞ্চ অফ এ ট্রি। একটা ক্রো হচ্ছে কি করতেছে, এই যে হট সামার ডেতে একটা ব্রাঞ্চে হচ্ছে বসে আছে আর কি, মানে একটা গাছের শাখায় বসে আছে। ব্রাঞ্চ মানে হচ্ছে গাছের শাখা, ঠিক আছে, ব্রাঞ্চ মানে হচ্ছে গাছের শাখা। তাহলে একটা ক্রো মানে কাক গাছের শাখায় বসে আছে। কখন বসে আছে? হট সামার ডেতে। ইট ইজ টায়ার্ড অ্যান্ড থার্স্টি। এটা হচ্ছে অনেক ক্লান্ত এবং তৃষ্ণার্ত। ক্লান্ত এবং তৃষ্ণার্ত। ক্লান্ত মানে হচ্ছে অনেক, মানে এটা পরিশ্রম করার পরে ক্লান্ত হয়ে গেছে, আর তৃষ্ণার্ত মানে অনেক পানি খেতে ইচ্ছে করতেছে এটা। ইট ফ্লাইস হেয়ার অ্যান্ড দেয়ার। এটা হচ্ছে এদিক সেদিক হচ্ছে উড়াউড়ি করতেছে, এটা এদিক সেদিক উড়াউড়ি করতেছে। তারপর হচ্ছে ইট ইজ লুকিং ফর ওয়াটার। ইট ইজ লুকিং ফর ওয়াটার, এটা হচ্ছে পানি খুঁজতেছে। দি ক্রো সাডেনলি সিজ এ জার। তাহলে ক্রোটা কি দেখলো? হঠাৎ করে একটা হচ্ছে জার দেখতে পেলো, একটা জার দেখতে পেলো, মানে একটা কলসি দেখতে পেলো। তারপর হচ্ছে ইট ইজ ইট ইজ আন্ডার এ নিয়ার বাই ট্রি। এটা হচ্ছে কাছাকাছি একটি গাছের নিচে। একটা হচ্ছে কাছাকাছি একটা গাছের নিচে। তাহলে হচ্ছে এই জারটা কোথায়? কাছাকাছি একটা গাছের নিচে একটা জার দেখতে পেলো। তারপর হচ্ছে দি ক্রো ফ্লাইস টু ইট কুইকলি। কাকটি হচ্ছে এটার দিকে দ্রুত গেল, এটার দিকে দ্রুত উড়ে গেল। তারপরে হচ্ছে দি ক্রো ফ্লাইস ডাউন টু ইট অ্যাট লাস্ট। শেষমেশ এটা হচ্ছে এই কলসির ধারে পৌঁছালো বা কলসির ধারে উড়ে গেল। দি ক্রো সিটস অন দ্য ইজ অফ দ্য জার। ইজ মানে কি বলো? ইজ মানে হচ্ছে বলো তো, ইজ মানে হচ্ছে কিনারা। ইজ মানে হচ্ছে কোনো কিছু কিনারা। তাহলে ক্রোটা হচ্ছে এই যে কলসির যে ইজ এখানে হচ্ছে বসছে। ইট লুকস ইনসাইড দ্য জার। এই ক্রোটা হচ্ছে মাথা দিয়ে হচ্ছে ভিতরে তাকালো। দি ওয়াটার ইজ অ্যাট দ্য বটম অফ ইট। বটম মানে হচ্ছে অনেক নিচে, বটম মানে নিচে। এটা হচ্ছে অটো অনেক ইম্পর্টেন্ট, এটা মেক সেন্টেন্স আসতে পারে বা এটা সিনোনিম অ্যান্টোনিম আসতে পারে, ঠিক আছে। মানে মেইন পরীক্ষার কথা বলতেছি। বটম মানে নিচে, উপরে মানে কি আপ বা আপার। তাহলে এই ওয়াটার, এটার ভিতরে তাকানোর পরে দেখলো যে ওয়াটারটা হচ্ছে এই একদম নিচে। এখন এটার মাথা হচ্ছে এই ওয়াটারের কাছে পৌঁছাচ্ছে না, মানে যাচ্ছে না। তখন কি করবে? দি ক্রো লুকস অ্যারাউন্ড। তাহলে হচ্ছে কাকটা হচ্ছে আশেপাশে তাকাচ্ছে, আশেপাশে তাকে পেবলস দেখতে পাচ্ছে, ঠিক আছে। পেবলস মানে হচ্ছে নুড়ি পাথর বা ছোট ছোট পাথর, মানে লিটল স্টোনস। তারপর হচ্ছে ইট সি সাম পেবলস নিয়ার দ্য জার। এটা হচ্ছে আশেপাশে কিছু নুড়ি পাথর দেখতে পাচ্ছে। দি ক্রো পিকস আপ দ্য পেবলস ওয়ান বাই ওয়ান উইথ ইটস বিক। তাহলে হচ্ছে ক্রোটা হচ্ছে তার বিকের সাথে, বিক মানে হচ্ছে ঠোঁট দিয়ে একটা একটা করে নুড়ি পাথর উঠিয়ে হচ্ছে এই কলসির ভিতরে রাখতেছে। কি কারণে রাখতেছে দেখি, কারণ রাখলেই তো হচ্ছে পানিটা উপরে উঠে আসবে, তাই না? তুমি যদি ধরো একটা গ্লাস রাখো, গ্লাসের পানি অনেক নিচে থাকে, গ্লাসের ভিতরে যদি পাথর দিতে থাকো, দেখবা যে পাথর গিয়ে নিচে জমা হবে আর পানিটা উপরে চলে আসবে, ঠিক আছে। দেন ইট ড্রপস দেম ইনটু দ্য জার। তখন হচ্ছে নুড়ি পাথরগুলো এনে তার ভেতরে ফেলতে রাখবো। ড্রপ মানে হচ্ছে কোনো কিছু ফেলা বা হচ্ছে ফালানো। দি ওয়াটার রাইজেস টু দ্য ব্রিম অফ দ্য জার। তাহলে ওয়াটারটা হচ্ছে এই কলসির গলা পর্যন্ত উঠে গেছে। দি ক্রো ড্রিঙ্কস দ্য ওয়াটার। ক্রোটা হচ্ছে তারপরে কি করছে? এই যে পানি পান করছে। তারপর হচ্ছে দেন ইট ফ্লাইস হ্যাপিলি। তারপরে এটা খুশি মনে উড়ে গেল আর কি। আর এটার মোরাল অফ দ্য স্টোরি, এটা অনেক বেশি ইম্পর্টেন্ট। ইফ দেয়ার ইজ এ উইল দেয়ার ইজ এ ওয়ে। এটার অর্থ কি বলতো? ইচ্ছা থাকলে উপায় হয়, ইচ্ছা থাকলে উপায় হয়। মানে কি? মানে হচ্ছে কেউ যদি কোনো কিছু ইচ্ছা করে তাহলে তার জন্য উপায় বের হয়ে যায়, ঠিক আছে। যেমন হচ্ছে ক্রোটার অনেক পানির পিপাসা এবং তার ইচ্ছে হচ্ছে পানি খাওয়া। সে একটা না একটা বুদ্ধি বের করে হচ্ছে কি করছে, পানি অ্যাটলিস্ট খেতে পারছে। তো তোমাদেরও পরীক্ষায় ভালো করার জন্য বা পড়ালেখার জন্য তোমাদের যদি ইচ্ছা থাকে তাহলে তোমরা ভালো করতে পারবে, ঠিক আছে। তো তোমাদের ইচ্ছা থাকা লাগবে। তোমাদের তো অনেকে হচ্ছে অনেক অমনোযোগী থাকো, তো তোমাদের যদি ইচ্ছা থাকে তাহলে তোমরা ভালো করবে ইনশাআল্লাহ, ঠিক আছে। এটা মাথায় রাখবা। তো আমাদের সবসময় হচ্ছে কি করতে হবে? লেখাপড়ার প্রতি আমাদের মনোযোগ রাখতে হবে বা ইচ্ছা করতে হবে যে আমরা লেখাপড়া করবো, আমরা ভালো রেজাল্ট করবো। এরকম ইচ্ছা থাকলে আমরা ভালো রেজাল্ট করতে পারবো, ওকে। আচ্ছা, তারপরে হচ্ছে ওয়ার্ক ইন গ্রুপস অ্যান্ড ডিসকাস হোয়াট ইজ হ্যাপেনিং ইন দ্য পিকচার্স। তাহলে গ্রুপ ওয়ার্ক করতে বলা হয়েছে এবং হচ্ছে এই পিকচারগুলোতে কি কি হয়েছে সেটা বলতে বলা হয়েছে। এখন তো আমরা দেখতেই পাচ্ছি যে একটা কাক আসছে, দেন হচ্ছে সে হচ্ছে তৃষ্ণার্ত ছিল, সে একটা কলসি দেখছে এবং হচ্ছে কলসিতে পানি নিচে ছিল, সে আশেপাশ থেকে নুড়ি পাথর সংগ্রহ করে ওই কলসির ভিতরে রাখছে, পানি উপরে উঠছে এবং সে পানি পান করে খুশি মনে উড়ে গেছে। এটাই তো বলছে, তাই না? তারপরে হচ্ছে লিসেন টু দ্য স্টোরি অ্যান্ড রিপিট দ্য সেন্টেন্স আফটার টিচার। এটা বলতে হচ্ছে যে এইগুলো হচ্ছে তোমার রিডিং পড়তে বলা হয়েছে সোজা কথা আর কি, টিচারের সাথে সাথে, ঠিক আছে। লুক, লিসেন অ্যান্ড রিড ওয়ান সেন্টেন্স ইজ বাই টার্নস। মানে একজন একটা সেন্টেন্স বলবে, তারপর আরেকজন আরেকটা সেন্টেন্স বলবে, এইভাবে ক্লাসে
করতে বলা হয়েছে আর কি, যাতে এগুলো করতে বলার কারণ কারণ হচ্ছে যাতে তোমরা হচ্ছে ভালোভাবে মনোযোগ সহকারে বারবার এগুলো পড়ো আর কি। তো তোমাদের কাজ থাকবে কি এই গল্পটা কয়েকবার পড়া, কয়েকবার লাইন বাই লাইন পড়া, ঠিক আছে। গ্রুপ ওয়ার্ক আবার বলা হয়েছে রিড ইন্ডিভিজুয়ালি দ্য স্টোরি ইন এ অ্যাবভ। এই অ্যাবভ মানে কি বলতো, উপরে, অ্যাবভ মানে উপরে, এটা দিয়েও মেক সেন্টেন্স আসতে পারে। তারপর হচ্ছে আন্ডারলাইন দ্য ডিফারেন্ট ওয়ার্ডগুলো আন্ডারলাইন করতে বলা হয়েছে। দেখো আমি কিন্তু প্রথমে বলছিলাম যে ওয়ার্ডগুলোর অর্থ জানি না সেগুলো আন্ডারলাইন মানে সেগুলো হচ্ছে আমাদের বের করতে হবে, এটা হলো সেম কথা বলা হয়েছে। ডিসকাস উইথ ইউর পার্টনার অ্যান্ড ট্রাই টু আন্ডারস্ট্যান্ড দেয়ার মিনিং ইন দ্য সেন্টেন্সেস, ইফ নান অফ ইউ নো দি মিনিং আস্ক ইউর টিচার। মানে কথা বলতে বলা হয়েছে যে দেখো আমি যেই ওয়েতে বলছিলাম এখানেও সেম ওয়েটাই বলা হয়েছে, কারণ এটাই পড়ার নিয়ম। তো আমাদের একটা গল্প বা একটা কিছু যদি পড়ি, আমার সবার আগে এই গল্প বা এই লেখার ভিতরে কোন কোন ওয়ার্ডের অর্থ জানি না ওইটা বের করতে হবে, ওইটা বের করে ওইটার অর্থ আমাদের শিখতে হবে। তারপর আমরা প্রথম থেকে লাস্ট পর্যন্ত যখন পড়বো তখন দেখবো যে আমাদের জন্য অনেক ইজি হবে আর কি। আচ্ছা, এখন হচ্ছে আসি এই গল্প থেকে আর কি কি ধরনের কোশ্চেন আসতে পারে, ঠিক আছে। প্রথমে যেটা আসতে পারে গ্যাপ ফিলিং। এখন গ্যাপ ফিলিং হচ্ছে কি ধরনের আসতে পারে, তোর হচ্ছে দি ক্রো লুকস অ্যারাউন্ড, ঠিক আছে। এই যে এই একটা মনে কোথাও আসছিল, আমার মনে নেই এক্স্যাক্টলি, কোন একটা পরীক্ষা আসছিল, আমার মনে নেই এক্স্যাক্টলি। আচ্ছা, তাহলে এখানে হচ্ছে ধরো হচ্ছে এখানে গ্যাপ ফিলিং দিয়ে এখানে দাগ দিল, তখন আমাদের এখানে কি বসাতে হবে, দি ক্রো লুকস অ্যারাউন্ড, এভাবে গ্যাপ ফিলিং আকারে আসতে পারে। তার মানে আমাদের প্রত্যেকটা লাইন ভালো করে পড়তে হবে, লাইন বাই লাইন ভালো করে পড়তে হবে। তো এভাবে যে কোনো সেন্টেন্স থেকে যদি কোনো ওয়ার্ডের নিচে আমরা আন্ডারলাইন করে দেই এবং হচ্ছে ফাঁকা রাখি, তখন যাতে আমরা এই গল্প থেকে ওয়ার্ডগুলো বসাতে পারি। এখানে যদি আমরা বলি দি ক্রো পিকস আপ দ্য ড্যাশ অন বাই অন উইথ ইটস বিক। এখন আমরা যদি যে প্যাবেলসের জায়গা হচ্ছে আমরা গ্যাপ ফিলিং দিই, তাহলে আমাদের এখানে প্যাবেলস বসাতে হবে। তাহলে গ্যাপ ফিলিং আকারে কোশ্চেন আসতে পারে। আরেকটা কোশ্চেন আসতে পারে, সেটা হচ্ছে কি, সেটা হচ্ছে রিয়ারেঞ্জ। অনেক বেশি ইম্পর্টেন্ট, রিয়ারেঞ্জটা অনেক বেশি ইম্পর্টেন্ট। রিয়ারেঞ্জটা হচ্ছে একটা ধরো হচ্ছে এই একটা সেন্টেন্স, ঠিক আছে, যে কোনো সেন্টেন্স হইতে পারে, মানে এই গল্পের যে কোনো সেন্টেন্স হইতে পারে, বাট আমি একটা উদাহরণ হিসেবে দিলাম। এই সেন্টেন্সের প্রত্যেকটা ওয়ার্ড আমরা হচ্ছে এলোমেলো করে দিলাম, যেমন অ্যাট, তারপরে হচ্ছে ডাউন, তারপরে হচ্ছে লাস্ট, তারপরে হচ্ছে টু, তারপরে ইট, তারপরে হচ্ছে ফ্লাইস, তারপরে হচ্ছে ক্রো দা। এটা হচ্ছে রিয়ারেঞ্জ। সো আমাদের হচ্ছে যে কোনো লাইন থেকে, মানে এই গল্পের যে কোনো লাইন থেকে যদি আমরা হচ্ছে যে কোনো কিছু যদি এভাবে হচ্ছে রিয়ারেঞ্জ আকারে দিই, যাতে তোমরা অ্যান্সার করতে পারো। তার মানে সোজা কথা, গল্পটা যদি ভালোভাবে পড়ো, প্রত্যেকটা ওয়ার্ড যদি ভালোভাবে পড়ো, তাহলে কিন্তু আমাদের সবকিছু মানে এই এই লাইনটা যদি তোমার ভালোভাবে জানা থাকে, তাহলে এটাকে এখান থেকে যদি আমি গ্যাপ ফিলিং দিই সেটাও পারবা, রিয়ারেঞ্জ দিলে সেটাও পারবা, ঠিক আছে, এটা মাথায় রাখবা। তারপরে আরেকটা কোশ্চেন আসতে পারে, ঠিক আছে, সেটা হচ্ছে কারেকশন আসতে পারে। আর দেখো আমি যদি কোশ্চেনটা করি, যদি এটা গ্রামার টপিক, কারেকশনটা পারার জন্য গ্রামার টপিকটা বেশি ইম্পর্টেন্ট আর কি। এখন কারেকশনটা কিভাবে, বাট আমি যেহেতু এই পরীক্ষাতে কারেকশন দেবো, তো এটার বিষয়টা ক্লিয়ার করে দিচ্ছি। দি ক্রো ফ্লাই ডাউন টু ইট অ্যাট লাস্ট। দেখো তাহলে এই সেন্টেন্সটা দিয়ে যদি আমি বলি কারেক্ট করতে, তাহলে কিভাবে কারেক্ট করবা, দেখো এই দি ক্রো হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। যদি গ্রামার ব্যাখ্যা দিই আমি, এটা হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, এই জন্য প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে ভার্বের সাথে অ্যাজ বা ইয়েস হবে, তাহলে ফ্লাইস হবে, ঠিক আছে। আর বইতে তো তাহলে হচ্ছে দেখো বইতে তো এটা দেওয়াই আছে, যদি বইটা ফলো করো তাহলে বইতে তো সরাই ফ্লাইস দেওয়া আছে, কিন্তু যদি গ্রামার ব্যাখ্যা বলো তাহলে হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হওয়ার কারণে এখানে ভার্বের সাথে অ্যাজ বা ইয়েস আছে। যাই হোক, সো আমাদের গ্রামারও হচ্ছে জানা থাকার প্রয়োজন হয় এবং হচ্ছে বইটা ভালোভাবে পড়ার প্রয়োজন পড়ে, তাহলে হচ্ছে আমাদের জন্য বিষয়টা ইজি হয়। যাই হোক, তাহলে এই পরীক্ষার জন্য আমাদের প্রত্যেকটা ইউনিট আমরা এইভাবে লাইন বাই লাইন ভালোভাবে পড়বো। তারপরে আমি যদি হচ্ছে যে কোনো লাইনের বাংলা দিয়ে বলবো যে তোমাদের ইংলিশ ট্রান্সলেট করতে, যেমন আমি যদি বলি যে কাকটি এদিক সেদিক তাকালো, এটার ইংলিশ কি হবে, তখন তোমরা হচ্ছে এই লাইনটা দিয়ে দিলে হয়ে যাবে, দি ক্রো লুকস অ্যারাউন্ড, কাকটি আর চারদিকে তাকালো বা এদিক সেদিক তাকালো, ঠিক আছে। তাহলে এই প্রত্যেকটা লাইন বাই লাইন এইভাবে ভালো করে তোমরা পড়ে ফেলবা, ঠিক আছে। ভালোভাবে পড়তে পড়তে তোমাদের দেখবা যে তোমরা হচ্ছে সেন্টেন্সটা দেখলেই বুঝে যাবে এটা কোন সেন্টেন্স, তাহলে আর তোমাদের আর কষ্ট কম হবে, ঠিক আছে। আর এই যে মোরাল অফ দ্য স্টোরিটা ভালোভাবে খেয়াল করবা, ইফ দেয়ার ইজ এ উইল দেয়ার ইজ এ ওয়ে, এটা হচ্ছে শুধু খেয়াল করবা না, এটা তোমাদের লাইফে তোমরা অ্যাপ্লাই করবা, মানে তোমরা হচ্ছে এরকম চিন্তা করবা সবসময় যে ইচ্ছা থাকলে উপায় হয়। আচ্ছা, আমি পরের গল্পে চলে যাই।
পরের গল্পটা হচ্ছে, আমি তো বলেই দিলাম যে কি কি ধরনের কোশ্চেন আসে না আসে, কিভাবে পড়াতে হবে। পরের গল্পটা জাস্ট আমি ফ্ল্যাটলি পড়াই যাচ্ছি তোমাদের। আচ্ছা, প্রথমে আমি হচ্ছে স্ক্যানিং করে তোমাদের ওয়ার্ড মিনিং গুলো পড়াচ্ছি। পন্ড মানে কি বলতো? পন্ড মানে পুকুর, পন্ড মানে পুকুর। তারপর হচ্ছে ভিলেজ মানে গ্রাম, এটা জানো তোমরা। পাসিং বাই, পাসিং বাই মানে হচ্ছে কোনো কিছুর পাশ দিয়ে যাওয়া। পাসিং বাই হচ্ছে কি বলতো? পাশ দিয়ে যাওয়া। যেমন আমি হচ্ছে যেমন এই বোর্ডের পাশে দিয়ে যাচ্ছে, তাহলে আই এম পাসিং বাই দ্য বোর্ড। ঠিক আছে, আই এম পাসিং বাই দ্য বোর্ড। তাহলে পাসিং বাই হচ্ছে কোনো কিছুর পাশ দিয়ে যাওয়া। তারপর ফোক মানে ব্যাংক, এটা তো তোমরা জানো তাই না? তারপর হচ্ছে স্টোনস, স্টোনস মানে কি বলতো? স্টোনস মানে পাথর। দেখো এর আগের গল্পে কিন্তু পেবেলস দেওয়া ছিল, পাথর মানে, আর এই গল্প হচ্ছে স্টোন দেওয়া। তার মানে এই দুটা কি বলতো? সিনোনিম। সিনোনিম মানে সিমিলার ওয়ার্ড, ঠিক আছে, একই শব্দ। ঠিক আছে, এটা মাথায় রাখবা। তারপর হচ্ছে বিগিন মানে শুরু করা। তারপরে ক্লাপিং আর লাফিং, এই দুটো ওয়ার্ড খেয়াল করো। ক্লাপিং মানে হচ্ছে হাততালি দেওয়া, লাফিং মানে হচ্ছে কি বলতো? হাসা আর কি। তারপরে ক্রুয়েল মানে কি বলতো? ক্রুয়েল মানে হচ্ছে নিষ্ঠুর, দয়াহীন। ঠিক আছে, ক্রুয়েল মানে হচ্ছে নিষ্ঠুর, দয়াহীন। তারপর হচ্ছে এগেইনস্ট, এই ওয়ার্ডটা আসছিল মেক্সিনাস আর খারাপ, আমার মনে নেই এক্স্যাক্টলি। কোশ্চেন গুলো দেখতে হবে, রেসিডেন্সিয়াল বা সেন্সেসিয়াল কোন একটা কোশ্চেনে এগেইনস্ট ওয়ার্ডটা ছিল। কোন কত সালে সেটা মনে নেই, আমি কোশ্চেন গুলো দেখলে এক্স্যাক্টলি বলতে পারবো। শাউট মানে হচ্ছে চিৎকার করা, এটা হচ্ছে রেসিডেন্স সেন্সেসিভ আসছিল শাউট ওয়ার্ডটা। ঠিক আছে, ব্রেভ, ব্রেভ মানে কি বলতো? ব্রেভ মানে হচ্ছে সাহসী, ব্রেভ, ব্রেভ মানে সাহসী। তারপরে হচ্ছে ডেথ মানে হচ্ছে মৃত্যু। তারপর হচ্ছে বিকাম মানে হচ্ছে কোনো কিছু হওয়া। নেভার মানে হচ্ছে কখনোই না। অ্যাগেন মানে হচ্ছে আবার। ঠিক আছে, তারপর পরের পেজে হচ্ছে আমরা যাই। তারপর হচ্ছে এখানে কোন কোন ওয়ার্ডের অর্থ তোমরা জানো না, খেয়াল করো একটু। দেখো ইন্ডিভিজুয়ালি মানে হচ্ছে কি বলতো? আলাদাভাবে। ঠিক আছে, ইন্ডিভিজুয়ালি মানে হচ্ছে আলাদাভাবে। আচ্ছা, সাইলেন্ট মানে হচ্ছে নিশ্চুপ, চুপচাপ, সাইলেন্ট। ঠিক আছে, বা বি কোয়াইট, সাইলেন্টের একটা সমার্থক শব্দ কি হতে পারে বলতো? কোয়াইট। ঠিক আছে, তারপর হচ্ছে এংরি, এংরি মানে হচ্ছে রাগান্বিত। তারপর অ্যাফ্রেড মানে হচ্ছে ভয়, অ্যাফ্রেড মানে হচ্ছে কি বলতো? ভয়। তারপর হচ্ছে এখানে আর কোন কোন ওয়ার্ডের অর্থ তোমরা জানো না, দেখো তো। আমার মনে হয় বাকি ওয়ার্ড, অনেস্টি অর্থ হচ্ছে কি বলতো? অনেস্টি, অনেস্টি হচ্ছে সততা। এটা হচ্ছে, এটা হচ্ছে পার্সিভিটিভ আকারে নাউন, এটা অনেকে ভুল করো আর কি। অনেস্ট হচ্ছে অ্যাডজেক্টিভ, অনেস্টি হচ্ছে নাউন। অনেস্টি হচ্ছে নাউন আর অনেস্ট হচ্ছে অ্যাডজেক্টিভ। আচ্ছা, যাই হোক, পার্সিভিটিভ আমাদের দরকার নেই আপাতত, কিন্তু প্রত্যেকটা ওয়ার্ড আমাদের ভালোভাবে শিখতে হবে আর কি। আচ্ছা, পরের পেজে হচ্ছে এমন কোনো ওয়ার্ড আছে যেটার অর্থ আমরা জানি না, দেখো তো। আন্ডারস্ট্যান্ড অর্থ তো জানোই। তারপর হচ্ছে ক্যাপিটালাইজেশন হচ্ছে আর পাংচুয়ালাইজেশন। আচ্ছা, এই দুটো ওয়ার্ড খেয়াল করো। ক্যাপিটালাইজেশন হচ্ছে মানে বড় অক্ষরের অক্ষর ইউজ করা। ঠিক আছে, ক্যাপিটালাইজেশন মানে হচ্ছে ইউজ দ্য ক্যাপিটাল লেটার। ক্যাপিটালাইজেশন মিন্স কি বলতো? ইউজ দ্য ক্যাপিটাল ওয়ার্ড। আর পাংচুয়েশন মানে হচ্ছে কি বলতো? পাংচুয়েশন মার্ক দেওয়া আর কি, মানে হচ্ছে দাড়ি কমা দেওয়া। তো এখানে হচ্ছে তোমাদের এই যে দাড়ি কমা দিতে বলছে, এই দুই লাইনের আর কি, এটা ভালোভাবে করবা। মানে অনুশীলনের যেই টাস্কগুলো আছে এটা ভালোভাবে কভার করবা, তাহলে তোমাদের জন্য ইজি হবে। লুক at the pictures again and choose any two, color the pictures and display them in the classroom. এটা হচ্ছে ক্লাসরুমের কাজ করতে বলা হয়েছে তোমাদের। আচ্ছা, শেষ। আচ্ছা, শেষ। এখন তো জানো যে মানে শেষ পেজগুলো আমাদের ভালোভাবে খেয়াল করতে হবে, যেহেতু বাংলা পরীক্ষা আসছে। আমার মানে তোমরা ভুল করবে না, ডু নট টেল এ লাই, কখনো মিথ্যা বলো না, এটা খেয়াল করবা। পিপলস পাওয়ার, এই ওয়ার্ডগুলো খেয়াল করবা। আচ্ছা, এখন আমি গল্পটা লাইন বাই লাইন তোমাদের পড়াচ্ছি। ঠিক আছে, এখানে কি বলা হয়েছে দেখো। এখন দেখো, আমরা প্রত্যেকটা ওয়ার্ড আগে জানছি যে কোন কোন ওয়ার্ডের অর্থ কি আর কি। সম্ভাব্য যে ওয়ার্ডগুলোর অর্থ আমরা আমাদের প্রবলেম হতে পারে, এই ওয়ার্ডগুলো আগে আমরা জেনে নিলাম আর কি। এরপর আমরা যেটা করব সেটা হচ্ছে লাইন বাই লাইন অর্থ সহকারে পড়বো, যাতে হচ্ছে অর্থ সহকারে পড়লে আমাদের যেটা হবে, যাতে আমরা ট্রান্সলেশন করতে পারি, রিঅ্যারেঞ্জ করতে পারি, গ্যাপ ফিলিং করতে পারি, মানে এই তিনটাই যাতে আমাদের কভার হয়ে যায়। তারপর হচ্ছে কারেকশন, সেন্টেন্স কারেকশন, মানে এর ভিতরে কোনো একটা সেন্টেন্স যদি ভুল দেয় তাহলে আমরা যাতে ওটা কারেক্ট করতে পারি আর কি। তো আমাদের যদি ভালো করে পড়ে ফেলি একবার, ভালো করে কোয়েশ্চেন যেভাবে আসুক আমরা অ্যান্সার করতে পারবো, কোনো সমস্যা হবে না। তার মানে আমাদের লাইন বাই লাইন অর্থ সহকারে ভালোভাবে পড়তে হবে আর কি। তাহলে এখানে কি বলা হয়েছে বলতো? দেয়ার ইজ এ পয়েন্ট ইন এ ভিলেজ।
একটা ভিলেজে হচ্ছে একটা পুকুর ছিল, একটা ভিলেজে কি ছিল বলতো, একটা পুকুর ছিল। আচ্ছা আমি যদি কোয়েশ্চেন করি হোয়াট ওয়াজ ইন এ ভিলেজ, আমি যদি কোয়েশ্চেন করি তাহলে এটার অ্যান্সার কি হবে বলতো, দেয়ার ওয়াজ এ ভিলেজ, দেয়ার ওয়াজ এ পন্ড ইন এ ভিলেজ। ঠিক আছে, প্রত্যেকটা লাইন লাইন থেকে কোয়েশ্চেন করতে করতে পারে তোমাদের পরীক্ষাতে। সো যেভাবেই কোয়েশ্চেন আসুক তোমাদের অ্যান্সার মানে কোয়েশ্চেন আসুক বা হচ্ছে রিয়ারেঞ্জ আসুক, গ্যাপ মানে বারবার বলতেছি, গ্যাপ ফিলিং আসুক, কারেকশন আসুক, তারপর হচ্ছে স্পেলিং আসুক, মানে যে স্পেলিং মানে হচ্ছে কি, যে যেমন ভিলেজ, ভিলেজ বানানটা হচ্ছে ভুল দিলে তোমাদের শুদ্ধ করে লিখতে হবে। যে যে কোনো ধরনের কোয়েশ্চেনে আসুক, তোমাদের পড়া যদি ভালোভাবে কমপ্লিট থাকে তোমরা যেভাবে কোয়েশ্চেন করো তোমরা অ্যান্সার করতে পারবা। ঠিক আছে, তাহলে প্রত্যেকটা লাইন বাই লাইন একদম মানে এমন ভাবে পড়বা যাতে কয়েকবার পড়ার পরে তোমাদের একদম মুখস্থের মতো হয়ে যায়, একদম লাইন বাই লাইন একদম ভালোভাবে ক্লিয়ার হয়ে যায়। ঠিক আছে, এভাবে পড়বা আর কি। আচ্ছা তাহলে দেয়ার ইজ এ পন্ড ইন এ ভিলেজ, মানে একটা ভিলেজে, একটা ভিলেজ মানে কি, একটা গ্রামে একটা কি ছিল বলতো, পন্ড ছিল। দেখো একটা পন্ড, এই পন্ড হচ্ছে কি আছে বলতো, ব্যাঙ আছে, আর হচ্ছে এই যে এখানে হচ্ছে ওয়াটার লিলি আছে। ঠিক আছে, সাম বয়েজ আর পাসিং বাই দ্য পন্ড, কিছু বয় হচ্ছে কি ওই পন্ডের পাশ দিয়ে যাচ্ছিল আর কি, মানে যাচ্ছে। দে লুক এট দ্য ফ্রগ ইন দ্য পন্ড এন্ড স্টপ দেয়ার, তারা হচ্ছে কি করতেছে, তারা হচ্ছে ওই পন্ডে হচ্ছে পন্ডে হচ্ছে ফ্রগ দেখে দাঁড়িয়ে গেল। সাম ফ্রগস আর প্লেইং এট দ্য ওয়াটার, সাম ফ্রগস আর প্লেইং এট দ্য ওয়াটার, তাহলে কিছু ফ্রগ মানে কিছু ব্যাঙ পানিতে খেলতেছিল। দি বয়েজ ফাইন্ড সাম স্টোনস নিয়ার দ্য রোড, তাহলে এই বালকগুলো এগুলো হচ্ছে দুষ্ট বালক। ঠিক আছে, দুষ্ট, তোমাদের ভিতরে কিন্তু অনেক দুষ্ট পোলাপান আছে। ঠিক আছে, যারা হচ্ছে দুষ্টামি করো, তো ভালোভাবে খেয়াল করো তোমরা, যারা দুষ্টামি করো তারা হচ্ছে এরকম অনেক সময় কাজ করতে পারে, এরকম কাজ কখনো করা যাবে না। আচ্ছা আমরা দেখি কি কাজ হয়েছে বা কি কেন হয়েছে, আমি জানি তো তোমরা অলরেডি এটা পড়ছো, সো এই জন্য আর কি বলা। তো এই বালুগুলো হচ্ছে কি দেখতে পেলো, কিছু স্টোন দেখতে পেলো। ঠিক আছে, এই যে স্টোন দেখতে পেলো, তারপরে টেকিং দ্য স্টোনস দে বিগেন টু থ্রো দেম অ্যাট দ্য ফ্রগ, তাহলে পাথর নিয়ে হচ্ছে কি এই যে ব্যাঙের উপরে মারা শুরু করলো। তারপর হচ্ছে দে আর লাফিং অ্যান্ড ক্লাপিং, এটাতে তারা মজা পাচ্ছে। তোমরা হচ্ছে কি করো ক্লাসে, দেখা গেছে যে কাগজ খুলে আরেকজনের গায়ে মারো। ঠিক আছে, এরকম করো না তোমরা, তো এটা হচ্ছে করা ঠিক না কখনো। ঠিক আছে, বাট দে আর ক্রুয়েল প্লে কিল অন অফ দ্য ফ্রগ, তার হচ্ছে তাদের এই যে ক্রুয়েল কাজে হচ্ছে কি একটা ব্যাঙ মারা গেছে, ব্যাঙের মাথা মাথায় পড়ছে হয়তো বা, এই জন্য ব্যাঙটা মারা গেছে আর কি, ভেরি স্যাড। দি আদার ফ্রগ শাউট অ্যাগেইনস্ট দ্য কিলিং, অন্যান্য ব্যাঙরা হচ্ছে এই কিলিং এর বিরুদ্ধে হচ্ছে কথা বলা শুরু করলো, মানে চিৎকার করা শুরু করলো আর কি। শাউট মানে কি বলতো, চিৎকার করা, লাউডলি টকিং। ঠিক আছে, মানে টক লাউডলি মানে চিৎকার করা আর কি, বা জোরে কথা বলা। এ ব্রেভ ফ্রগ রেইজেস ইটস হেড অ্যান্ড ক্রাইজ আউট, তাহলে একটা সাহসী ব্যাঙ হচ্ছে কি এটার মাথা উঠিয়ে চিৎকার করে কথা বলতেছে, মানে ক্রাইজ আউট মানে হচ্ছে চিৎকার করে, মানে কান্নার সাথে, মানে ক্রাইজ আউট মানে হচ্ছে এখানে চিৎকার করে কথা বলার কথা বলা হয়েছে আর কি। স্টপ স্টপ, থামো থামো। দি বয়েজ সে উই আর জাস্ট প্লে, ওই বালকরা বলতেছে যে আমরা তো শুধু খেলতেছি আর কি, মানে স্টোন মারতেছে, আমরা খেলতেছি, আমাদের তা দেখার বিষয় না। The frog says, look at the dead frog. What is play to you is death to us. তার মানে কি বলা হয়েছে, দেখো মৃত ব্যাঙটার দিকে দেখো, যেটা তোমাদের জন্য খেলা সেটা হচ্ছে কি আমাদের জন্য মৃত্যু। দি বয়েজ বিকাম ভেরি স্যাড, তাহলে কি হচ্ছে বলতো, এই বয়রা তখন তাদের হচ্ছে রিয়েলাইজেশন, মানে তাদের কাজের রিয়েলাইজেশন বুঝতে পারছে আর কি, মানে তারা হচ্ছে রিয়েলাইজ করতে পারছে যে তাদের কাজটা আসলে ঠিক না, তাদের কাজে একটা ব্যাঙ মারা গেছে। দেন সে সরি, দেন দে সে সরি ডিয়ার ফ্রগ উই উইল নেভার ডু ইট অ্যাগেন, তারপর বলতেছে যে আমরা দুঃখিত, আমরা আর এই কাজ করবো না। এখন দেখো দুঃখিত হলে লাভ হবে কি, ব্যাংকটা একটা মরেই গেছে, তো তোমরা ওই কাজটা করবা না। তোমরা দেখা গেছে যে কি করো, নামার সময় একজনকে হচ্ছে কি করো, ধাক্কা মারো, তারপর হচ্ছে দেখা গেছে বাথরুমে হচ্ছে পানি ছিটাও, তারপর হচ্ছে লাইট অফ করে দাও, অনেকেই করো ছোট ছোট, বা মানে সবাই করো না, ম্যাক্সিমামই তো ভদ্র বা ভালো বাচ্চা বা ভালো বাবু, কিন্তু কয়েকজন আসলে এরকম দুষ্টামি করো, এরকম দুষ্টামি করলে চলবে না কিন্তু। ঠিক আছে, আচ্ছা এই গল্পের মোরাল অফ দ্য স্টোরি কি বলতো, হোয়াট ইজ প্লে টু ওয়ান ক্যান বি ডেথ টু আদার, যেটা হচ্ছে একজনের জন্য হচ্ছে কি খেলা, আরেকজনের জন্য মৃত্যু আর কি, এটার অর্থ হচ্ছে এটা। আচ্ছা লুক এট দ্য পিকচার্স অ্যাগেন এন্ড অ্যানসার দ্য ফলোইং কোশ্চেন, তাহলে এই কোশ্চেনের অ্যানসার দিতে বলছে আর কি। তাহলে কোশ্চেন গুলো কি কি বলতো, কোশ্চেন গুলো, হোয়াট আর দ্য ফ্রগস ডুইং এট দ্য পন্ড, তাহলে ফ্রগরা পন্ডে কি করতেছে বলতো, দি ফ্রগস আর প্লেইং
ইন দ্য পন্ড, তাহলে ফ্রগরা হচ্ছে পন্ডে খেলাধুলা করতেছে আর কি। তারপরে হচ্ছে হোয়াট আর দ্য বয়েজ ডুইং, হোয়াট আর দ্য বয়েজ ডুইং, বালকরা কি করতেছে, দি বয়েজ আর থ্রোয়িং স্টোনস অ্যাট দ্য ফ্রগস। তারপরে হোয়াই ইজ অন ফ্রগ লাইং ডেড, তাহলে একটা ফ্রগ কিভাবে মানে কি যেন হচ্ছে মারা গেল আর কি। এটা হচ্ছে বিকজ দি বয়েজ থ্রো স্টোনস অ্যাট দ্য ফ্রগ, ঠিক আছে। বা অ্যান্সারটা হচ্ছে তোমরা চাইলে অন্যভাবে দিতে পারো, কোনো সমস্যা নেই, বা আমাদের শীটে অ্যান্সার দেওয়া আছে, শীট থেকেও দেখে নিতে পারো, কোনো সমস্যা নেই। তারপর হচ্ছে হোয়াই আর দ্য বয়েজ ক্লাপিং, বালকরা কি জন্য হচ্ছে হাততালি দিতেছিল, ঠিক আছে। এখানে হচ্ছে স্পষ্ট দেওয়া আছে দি বয়েজ আর ক্লাপিং বিকজ দে ফাইন্ড দ্য অ্যাক্টিভিটি ভেরি ফানি, এভাবেও দিতে পারো, অথবা সরাসরি হচ্ছে তোমরা বই থেকে অ্যান্সার করতে পারো, ঠিক আছে। ঠিক আছে, সো সরাসরি বইয়ের অ্যান্সার কি হবে, তাহলে বই থেকে দিতে পারো যে হচ্ছে দি বয়েজ আর ক্লাপিং বিকজ দে বিগেন টু থ্রো দ্য স্টোনস অ্যাট দ্য ফ্রগ, মানে হচ্ছে বয়েজরা হচ্ছে হাততালি দিতেছিল কারণ তারা হচ্ছে পাথর ছুটতেছিল ফ্রগের গায়ে, এবং এটা তারা অনেক মজা পেয়েছিল এটা নিয়ে, ঠিক আছে। সো এই কোশ্চেনের অ্যান্সারগুলো হচ্ছে শীট থেকে সুন্দরভাবে দেওয়া আছে, শীট থেকে দেখে নিতে পারো, অথবা তোমরা তোমাদের নিজের ভাষা লিখতে পারো, কোনো সমস্যা নেই, ঠিক আছে, তোমরা যেভাবে বুঝতে পারছো। আচ্ছা, টিক দ্য কারেক্ট টিক দ্য কারেক্ট অ্যান্সার, মানে হচ্ছে এটা এমসিকিউ আকারে কোশ্চেন করা হয়েছে। এই ধরনের কোশ্চেন এখন পর্যন্ত ভর্তি পরীক্ষা আসে নাই, আমি দেখিনি কোনো ভর্তি পরীক্ষায় মানে থ্রিতে, কিন্তু যেহেতু হচ্ছে তোমাদের বইতে দেওয়া আছে, তার মানে এই ধরনের কোশ্চেন তোমাদের জন্য আসতে পারে, ঠিক আছে, এটা মাথায় রাখো, মানে বইতে যা যা দেওয়া আছে, যেভাবে দেওয়া আছে, ওই সব কোশ্চেন প্যাটার্নই তোমাদের জন্য ইম্পর্টেন্ট। আচ্ছা, ঠিক দ্য কারেক্ট অ্যান্সার হোয়াট ডু দ্য বয়েজ সিজ ইন দ্য পন্ড, তাহলে বয়রা হচ্ছে কি পন্ডে কি দেখতে পাচ্ছিল বলো তো, সাম ফ্রগস, ঠিক আছে, সাম ফ্রগ। হোয়াট ডু দ্য বয়েজ ডু হোয়েন দে সি দ্য স্টোনস, দে বিগেন টু, তাহলে তারা কি করতেছিল, তারা কি শুরু করতেছিল, থ্রো দ্য স্টোনস অ্যাট ইচ আদার হবে নাকি থ্রো দ্য স্টোনস অ্যাট দ্য ফ্রগ হবে, থ্রো দ্য স্টোনস অ্যাট দ্য ফ্রগ হবে। হোয়েন দ্য বয়েজ কিল এ ফ্রগ দি আদার ফ্রগস আর কি হবে বলো তো, সাইলেন্ট হবে নাকি অ্যাফ্রেড হবে নাকি এংরি হবে, এংরি হবে, তারা হচ্ছে চিৎকার করতেছিল, রাগান্বিত হচ্ছিল, ঠিক আছে। হোয়াট ডু দ্য বয়েজ ডু বিফোর লিভিং অ্যাট দ্য প্লেস অ্যাট লাস্ট, শেষমেশ বয়রা কি করতেছিল, বয়রা কি করতেছিল, ক্লাব দেয়ার হ্যান্ডস ফর দ্য ব্রেভ ফ্রগ, clap their hands for the brave frog, say that they will never play anymore, say that they are sorry for killing the frog, তাহলে হচ্ছে কি করতেছিল বলো তো, say that they will never play anymore, say that they are sorry for killing the frog, তাহলে কি হবে বলো তো, they are sorry for the killing। তারপরে হচ্ছে হোয়াট ইজ দ্য মোরাল অফ দ্য স্টোরি, এই স্টোরির মোরাল মানে হচ্ছে কি, নীতিবাক্য কি বা নীতিকথা কি। অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি, সততাই সর্বোৎকৃষ্ট পন্থা, এটা হবে না। তারপরে বয়েজ শুড নট প্লে এনি গেম, এটা তো কোনো মোরাল স্টোরি, এটা নর্মাল একটা সেন্টেন্স। এ থিং ক্যান বি গুড টু ইউ বাট ব্যাড টু আদার্স, তাহলে এ থিং ক্যান বি গুড টু ইউ বাট ব্যাড টু আদার্স, একটা জিনিস তোমার জন্য খারাপ হতে পারে, আরেকজনের জন্য কষ্ট হতে পারে। দেখো এই লাইনের মানে আর হচ্ছে এই লাইনের মানে হচ্ছে একই কথা, হোয়াট ইজ প্লে টু ওয়ান ক্যান বি ডেথ টু আদার, ঠিক আছে, হোয়াট ইজ প্লে টু ওয়ান ক্যান বি ডেথ টু আদার, মানে তোমাদের জন্য যেটা খেলা আরেকজনের জন্য সেটা মৃত্যু। আর এই লাইনের মানে হচ্ছে মোটামুটি সেম। দেখো এই থিং ক্যান বি গুড টু ইউ বাট ব্যাড টু আদার্স, মানে একটা জিনিস তোমার জন্য ভালো হতে পারে বাট আরেকজনের খারাপ, এই জন্য হচ্ছে আমাদের সবসময় সতর্ক থাকতে হবে। আচ্ছা, পরের এগুলো দেখি।